আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকা ইসলামাবাদ উচ্চ পর্যায়ের সফর বাড়ছে। হাসিনাকে ফেরাতে দেয়া চিঠির অপেক্ষায় সরকার। ট্রাইব্যুনাল অবমাননা 1 বছরের সাজা হতে পারে ফজলুর রহমানের। 3 পদে 826 বিচারকের পদোন্নতি। 50তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু 4 ডিসেম্বর। ওয়েবসাইটে এনসিপি শাপলা কলির স্কেচ যুক্ত করল ইসি। এবার বিস্তারিত। শেখ হাসিনা সরকারের আমলে কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ শিথিলতা কাটিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এখন উচ্চ পর্যায়ের সফর বিনিময় বেড়েছে। দুই দেশের মধ্যে মন্ত্রী ও উপদেষ্টাদের সফর বিনিময়ের মধ্য দিয়ে সম্পর্ক ধীরে ধীরে পুনর্জীবিত হচ্ছে। একই সঙ্গে বাড়ছে পাকিস্তানের সেনা কর্মকর্তাদের বাংলাদেশ সফর। অক্টোবর-নভেম্বর মাসে পাকিস্তানের 4 থেকে 5টি সেনা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন। এই দলগুলো 4 থেকে 7 দিন বাংলাদেশে অবস্থান করেছেন। মন্ত্রী উপদেষ্টাদের পাশাপাশি উভয় পক্ষের মধ্যে সচিব পর্যায়ের সফরও বেড়েছে। এরই ধারাবাহিকতায় গত 26 অক্টোবর বাংলাদেশে আসেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। আর সবশেষে পাকিস্তান সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার চলতি বছরের 23 থেকে 25 আগস্ট ঢাকা সফর করেন। প্রায় 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই ছিল প্রথম ঢাকা সফর। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান গত 21 থেকে 24 আগস্ট ঢাকা সফর করেন। সে সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নকভি গত 22 থেকে 23 জুলাই ঢাকা সফর করেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ গত 16-17 এপ্রিল ঢাকা সফর করেন। সে সময় তিনি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেন। অন্যদিকে গত 17 থেকে 26 সেপ্টেম্বর পাকিস্তান সফর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এছাড়াও পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহিল শামসাদ মির্জা ঢাকা সফর করেছেন। ঢাকা সফরকালে গত 25 অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে তারা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের উপর গুরুত্ব আরোপ করে জেনারেল মির্জা পাকিস্তানের পক্ষ থেকে নানা খাতে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সাইডলাইনে একাধিকবার বৈঠক হয়েছে। সবশেষ গত 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তারা বৈঠক করেছেন। বৈঠকে শেহবাজ শরীফ অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই অধ্যাপক ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ভারতে পাঠানো চিঠির উত্তর এখনো আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আসবে বলেও আশাও করে না ঢাকা। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, নোট ভার্বাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। চিঠিতে কি লেখা হয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা বলেছি যেহেতু তাকে বিচারে সাব্যস্ত করা হয়েছে কাজেই তাকে যেন ফেরত দেয়া হয়। গত বছর জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য গত শুক্রবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। আমি এই আদালত মানি না, এই আদালতের রায় মানি না। আমি একথা প্রতিদিনই বলি। এখানে শেখ হাসিনার বিচার হতে পারে না। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।
একই সঙ্গে প্রসিকিউশনকেও কটূক্তি করেছেন। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি টক শোতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীর এ ধরনের ইঙ্গিতকে আদালত অবমাননা হিসেবে দেখছেন প্রসিকিউশন। আর এই অভিযোগ প্রমাণিত হলে সাজার মুখোমুখি হতে পারেন এই নেতা। ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ, আদালতের নিরপেক্ষতায় হস্তক্ষেপকারী অভ্যন্তরীণ বন্দোবস্ত রয়েছে বলে দাবি ও প্রসিকিউশন প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য, এই তিনটি কারণে ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তোলে প্রসিকিউশন। বুধবার দুপুর 12টার পর ট্রাইব্যুনাল 1-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী M.H. তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত 23 নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর মুক্তবাক রাজনীতি তর্ক বিতর্ক টক শোতে অতিথি হয়ে যান ফজলুর রহমান। টক শোর এক পর্যায়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গ আসতেই এসব কথা বলেন তিনি। 49 মিনিটের টক শোটি পেন ড্রাইভের মাধ্যমে এরই মধ্যে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালেও ফজলুর রহমানের বক্তব্যের কিছু অংশ বাজিয়ে শোনানো হয়। অধস্তন আদালতের বিচারকদের বড় সংখ্যায় পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সারা দেশে একসঙ্গে 826 বিচারককে পদায়ন ও বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার বিকেলে উপসচিব AFM গোলজার রহমান স্বাক্ষরিত বদলি ও পদোন্নতির পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতির পর তাদের নতুন কর্মস্থলে পদায়নও করা হয়েছে। জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আদেশ 2016 এর বেতন স্কেলের প্রথম গ্রেডে 70,925 থেকে 76,350 বেতন ক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নিয়োগ বা বদলি করা হলো। 50তম বাংলাদেশ সিভিল সার্ভিস BCS পরীক্ষা 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন PSC। বুধবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 4 ডিসেম্বর সকাল 10টা থেকে আবেদন ও ফি জমাদান শুরু হবে, যা চলবে 31 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 50তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষা 2026 সালের 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষা শুরুর তারিখ 9 এপ্রিল ও মৌখিক পরীক্ষা 10 আগস্ট শুরু হবে। এই BCS-এ 1755 জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে 395 জনকে। নির্বাচন কমিশনের বরাদ্দ করা এনসিপির অফিসিয়াল মার্কা শাপলা কলির স্কেচ নির্ধারণ করেছে ইসি। আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ইসি নির্ধারিত এই স্কেচ অনুযায়ী ব্যালটে প্রতীক থাকবে এনসিপির। বুধবার নির্বাচন কমিশন শাপলা কলি প্রতীকের স্কেচ নির্ধারণ করেছে বলে জানান এনসিপির দায়িত্বশীল নেতা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে নিজ নিজ দলের প্রতীকের ছবি থাকে। এই তালিকায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল যুক্ত হওয়ার পর প্রতীকের ঘর এতদিন খালি ছিল। বুধবার এনসিপির নামের পাশে শাপলাকলি প্রতীকের স্কেচ যুক্ত করেছে ইসি। তবে এখনও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নামের পাশে প্রতীকের স্কেচ যুক্ত করেনি ইসি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।